হাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ছিলাম যে ইনেট ইমিউনিটি, যে বিভিন্ন অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে সেইগুলো আমরা পড়ছিলাম, তাই তো। তার মধ্যে আমাদের আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্টস যে সক্রিয়করণ, সেই কমপ্লিমেন্ট সক্রিয়করণের মাধ্যমে কীভাবে আমাদের শরীরে অনাক্রমতা গড়ে ওঠে ইনেট ইমিউনিটিতে, অর্থাৎ সহজাত অনাক্রমতা গড়ে ওঠে, সেটা আজকে আমরা পড়ব। তো কমপ্লিমেন্ট সিস্টেম কি তোমরা এটা আগে জেনেছো। কমপ্লিমেন্ট সিস্টেম মানে তোমরা জানো যে কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে এ গ্রুপ অফ 20 প্লাজমা প্রোটিন, তাই তো। কমপ্লিমেন্ট সিস্টেম মানে হচ্ছে এ গ্রুপ অফ 20 প্লাজমা প্রোটিন, অর্থাৎ প্লাজমা প্রোটিন কোথায় থাকে আমরা জানি, প্লাজমা প্রোটিন থাকে হচ্ছে ব্লাডের মধ্যে থাকে। তাহলে ব্লাডের মধ্যে থাকা 20খানা প্লাজমা প্রোটিন নিয়ে হচ্ছে গঠিত একটা সিস্টেম, সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম। সেই কমপ্লিমেন্ট সিস্টেমটা কোথায় থাকে? ব্লাডের মধ্যে থাকে। এরা কি কাজ করে? এরা ইমিউনিটি গঠন করে। কীরকম ইমিউনিটি? ইনেট ইমিউনিটি গঠন করে, তাই তো। এটা আমরা আগে থেকেই জানি। এবার দেখো এখানে এই যে কমপ্লিমেন্ট সিস্টেম, সেই কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা আমরা আরও একটু জ্বালিয়ে নিচ্ছি। সেই জায়গাটা হচ্ছে কমপ্লিমেন্ট কথাটা এখানে ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে এই যে এ গ্রুপ অফ 20 প্লাজমা প্রোটিন, এই 20খানা প্লাজমা প্রোটিন যেটা একসঙ্গে কাজ করে কমপ্লিমেন্ট সিস্টেম গঠন করে, তারা কি করে আমাদের বডির যে ইমিউনিটি সেটাকে এনহ্যান্স করে। তাহলে এনহ্যান্স ইমিউনিটি, এনহ্যান্স করা মানে কি? বাড়িয়ে তোলা। তাহলে এরা কি করে? আমাদের শরীরের যে ইমিউনিটি, সেই ইমিউনিটিকে এনহ্যান্স করে বা বৃদ্ধি করে, যে কারণে এর নাম দেয়া হয়েছে কমপ্লিমেন্ট, বা কমপ্লিমেন্ট নামটা দেয়া হয়েছে। বুঝতে পেরেছো? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এক প্রকার বৃদ্ধি করা বা এনহ্যান্স করা। কেমন? এবার দেখো এই যে কমপ্লিমেন্ট সিস্টেম আছে, এই কমপ্লিমেন্ট সিস্টেমে যে 20খানা প্লাজমা প্রোটিন আছে, তাদের সম্পর্কে যদি আমরা একটু পরিচয় করি, তাহলে দেখা যাবে যে 20খানা অ্যামাইনো অ্যাসিড আর মোস্ট আর সিনথেসাইজড, মানে কোথা থেকে উৎপন্ন হয়েছে? মোস্ট আর উৎপন্ন কোথা থেকে উৎপন্ন হয়েছে? মোস্ট আর সিনথেসাইজড ফ্রম দ্য লিভার। আমাদের শরীরে যে লিভার আছে, অর্থাৎ যে যকৃৎ, কোথা থেকে? যে যকৃৎ আছে, আমরা সবাই জানি আমাদের শরীরে এরকম যকৃৎ থাকে। এই যকৃৎ থেকেই কিন্তু এই প্লাজমা প্রোটিনগুলো উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে কি হয়? সারা দেহে ছড়িয়ে যায়। বুঝতে পেরেছো? সারা দেহে ছড়িয়ে যায়, দিয়ে সারা দেহে কিসের মাধ্যমে ছড়ায়? ব্লাডের মাধ্যমে ছড়িয়ে যায়, এবং সারা দেহে ব্লাডের মধ্যে এই প্লাজমা প্রোটিনগুলো থাকে, উৎপন্ন হয় হচ্ছে যকৃৎ থেকে। বোঝা গেছে? আর কোথায়? তাহলে ব্লাডের মধ্যেও থাকতে পারে। আবার আমাদের যে বডি ফ্লুইড আছে, দেহ তরল, সেই বিভিন্ন দেহ তরল বা বিভিন্ন যে দেহ কোষ, আর কথায় দেহ কোষ, বিভিন্ন কলা এবং যে ফ্লুইড মানে দেহ তরল, এইগুলোতে ছড়িয়ে পড়ে, এটা বলা হয় সেভারাল টিস্যু অ্যান্ড বডি ফ্লুইডস, তাই তো। এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই গেল মোটামুটি একটা উৎপন্নগত পরিচয়। আর হচ্ছে এই যে 20 প্লাজমা প্রোটিন, তার মধ্যে মেন হচ্ছে 11টা যেটা কমপ্লিমেন্ট সিস্টেমে অংশগ্রহণ করে। সেগুলো কি কি? সেইগুলোকে বলা হচ্ছে, একটা হচ্ছে বি প্রোটিন বা বি ফ্যাক্টর, আর হচ্ছে C1 to C9, এই এবং এবং ডি। এই যে বি, C1 থেকে C9 পর্যন্ত, অর্থাৎ C1, C2, C3, C4, C5, C6, C7, C8 অ্যান্ড C9, এই কটা, এবং ডি, এই 11খানা প্রোটিন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কমপ্লিমেন্ট সিস্টেমে। বোঝা গেছে? অর্থাৎ ইনেট ইমিউনিটিতে যে কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করে, তাদের মধ্যে যে 20খানা প্লাজমা প্রোটিন থাকে, তার মধ্যে বি অ্যান্ড C1 to C9 অ্যান্ড ডি, এইগুলো হচ্ছে সব থেকে বেশি
গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? তাহলে এরা কি করে, এই যে প্লাজমা প্রোটিনগুলো বলছি, এরা কি করে, কি করার মাধ্যমে কমপ্লিমেন্ট সিস্টেম গড়ে তোলে? এরা করে কি, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে। কি করে? কমপ্লিমেন্ট যে সিস্টেমটা আছে, সেই কমপ্লিমেন্ট যে সিস্টেমটা আছে সেই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, বা ইংলিশে বলা হয় অ্যাক্টিভেট করে। তাহলে এই সক্রিয়করণের মাধ্যমে কি করে, এরা দেহের মধ্যে ইনেট ইমিউনিটি গড়ে তোলে। এবার আমাদেরকে জানতে হবে যে এই কিভাবে এরা সক্রিয় করে কমপ্লিমেন্ট সিস্টেমকে, এই প্রোটিনগুলো কিভাবে সক্রিয় করে কমপ্লিমেন্ট সিস্টেমকে, এবং তার ফলে দেহে কি রকমের অনাক্রমতা গড়ে তুলতে পারে বা গড়ে ওঠে, সেই বিষয়গুলোই আমরা আজকে একটু দেখব। বুঝতে পেরেছো? তো এরা কিভাবে ইনেট ইমিউনিটিকে সক্রিয় করে, এদের সক্রিয়করণের অ্যাকচুয়ালি এরা কিভাবে সক্রিয় করে সেটা হচ্ছে, সক্রিয়করণের পদ্ধতি হচ্ছে, এরা দেহের মধ্যে কতগুলো এনজাইমেটিক রিয়াকশন ঘটায়। কিরকম এনজাইমেটিক রিয়াকশন? তাহলে এরা কি করে, সাম এনজাইমেটিক রিয়াকশন, তার মানে কন্ডাক্ট, তাই তো? এরা কন্ডাক্ট সাম এনজাইমেটিক রিয়াকশন, কিছু এনজাইমেটিক রিয়াকশন ঘটায়। তার মানে হচ্ছে এরা কতগুলি এনজাইম, মানে হচ্ছে উৎসেচক, এরা কতগুলো উৎসেচক তৈরি করে। বুঝতে পেরেছো? এই ফ্যাক্টরগুলো কতগুলো উৎসেচক তৈরি করে। কারা? এই যে ফ্যাক্টরগুলো ছবি আমি এখানে এঁকেছি, নামগুলো লিখেছি, এই ফ্যাক্টরগুলো কি করে, এই এনজাইমেটিক রিয়াকশন ঘটায়। অর্থাৎ এরাই কিন্তু পরপর যুক্ত হয়ে কি করে, এনজাইম তৈরি করে। তার মানে আমরা বলতে পারি দিজ আর এনজাইম প্রিকারসার। অর্থাৎ এরা এনজাইম প্রিকারসার হিসাবে কাজ করে। এনজাইম প্রিকারসার কাদের বলা হয়? প্রিকারসার কথার অর্থ হচ্ছে যার থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় প্রিকারসার। তো এই এনজাইমগুলো, এই প্রোটিনগুলো এনজাইম প্রিকারসার, অর্থাৎ এই যে কমপ্লিমেন্ট সিস্টেমে যে উৎসেচকগুলো তৈরি হয়, সেই উৎসেচকগুলোর তৈরি করতে এদের থেকে তৈরি হয়, তার জন্য এদেরকে বলা হয় এনজাইম প্রিকারসার। বোঝা গেছে? এবার কি হয়, এই যে এনজাইম প্রিকারসারগুলো আছে, অর্থাৎ এই যে বি প্রোটিন আছে, C1 টু C9 অ্যান্ড ডি প্রোটিন, এই প্রোটিনগুলো কি করে, এনজাইমেটিক রিয়াকশন ঘটানোর ফলে একটা সময় এন্ড প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট কিন্তু তারা তৈরি করে। অর্থাৎ ফাইনাল একটা এনজাইম বা উৎসেচক, অর্থাৎ যেটা আমাদের প্রয়োজন, সেই প্রধান উৎসেচক কমপ্লিমেন্ট সিস্টেমের, সেটা কিন্তু তারা তৈরি করে। তো প্রধান উৎসেচক তৈরি করার মাধ্যমে এই উৎসেচকটা কি করে, যে ব্যাকটেরিয়া হতে পারে বা অ্যান্টিজেন হতে পারে, এক কথায় দেহের বাইরে থেকে প্রবিষ্ট, তাই তো? বাইরে থেকে প্রবিষ্ট বা ফরেন বা এক্সটার্নাল যে সমস্ত অ্যান্টিজেন হতে পারে, বা তোমার ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঞ্জা হতে পারে, সেইগুলো দেহের বাইরের মেমব্রেনটা, একটা ব্যাকটেরিয়া, এটা যদি ব্যাকটেরিয়া হয়, তাহলে এই ব্যাকটেরিয়ার বাইরের যে ওয়াল, সে বাইরের ওয়ালে কি করে, এই ফাইনাল প্রোডাক্ট যেটা তৈরি হয়, সেই ফাইনাল প্রোডাক্টটা ব্যাকটেরিয়ার বাইরের দেয়ালে কি করে, এখানে আটকে যায়। আটকে গিয়ে কি করে, তারা এর যে মেমব্রেন সেটাকে ফুটো করে দেয়, ভেঙে দেয়, অর্থাৎ রাপচার করে দেয়, পোর সৃষ্টি করে, ফুটো করে দেয়, দিয়ে এই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেয়। বুঝতে পেরেছো? এইভাবে কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করে। আরও কয়েকটি কাজের পদ্ধতি আছে যেগুলো আমরা শেষে আলোচনা করব, এবং আমরা এখন এটাই আলোচনা করব যে এই যে এনজাইমেটিক রিয়াকশনগুলো আমরা পড়লাম, বা পরপর উৎসেচক ঘটিত যে রিয়াকশনগুলো, উৎসেচক তৈরি হচ্ছে, তারপরে শেষে একটা প্রধান উৎসেচক তৈরি হচ্ছে, সেইগুলো কিভাবে হচ্ছে, অর্থাৎ এই যে একটা কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হচ্ছে উৎসেচক তৈরি করার মাধ্যমে। যতক্ষণ না এই ফাইনাল উৎসেচকটা তৈরি হবে, ততক্ষণ কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হবে না। তাহলে এই ফাইনাল প্রোডাক্ট বা
প্রধান উৎসেচকটা তৈরি হওয়াটাকেই বলা হয় কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হওয়া। কারণ প্রধান উৎসেচক তৈরি হয়ে গেলেই সে কিন্তু এবার ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে শুরু করবে। বোঝা গেছে? তো এই যে প্রক্রিয়াটা অর্থাৎ কমপ্লিমেন্ট সক্রিয়করণ, এই সিস্টেমটা অ্যাক্টিভেটেড কিভাবে হয় তার জন্য কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কি কি? একটাকে বলা হয় অ্যান্টিজেন অর্থাৎ এজি এবং অ্যান্টিবডি অর্থাৎ এবি লিখলাম সংক্ষেপে, রিয়াকশনের মাধ্যমে হয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে হয়, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় ক্লাসিক্যাল পাথওয়ে। কি বলা হয়? ক্লাসিক্যাল পাথওয়ে। এবং এটা একটা গেল, যেটা কার মাধ্যমে ঘটে? সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে ঘটে। আরও একটা পদ্ধতিতে এই সক্রিয়করণ হয়, কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয়করণ হয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল যে এন্ডোটক্সিন, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনের মাধ্যমে ঘটে। সেই ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনের মাধ্যমে যে রিয়াকশনটা ঘটে অর্থাৎ কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হয় অর্থাৎ প্রধান উৎসেচকটা তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। এটাকে বলা হয়, এটার আরেকটা নাম অল্টারনেটিভ পাথওয়ে। কেমন? এবং আরও একটা পদ্ধতিতে হয়, সেটার নাম হচ্ছে, সেটাকে বলা হয় লেকটিন পাথওয়ে। কারণ কেন বলা হয়? কারণ এটা হচ্ছে একটা প্রোটিন, সেটার নাম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। ম্যানোজ বাইন্ডিং লেকটিন একটা প্রোটিন, এর সংক্ষেপে নাম হচ্ছে MBL। এই ম্যানোজ বাইন্ডিং প্রোটিন এর মাধ্যমে ঘটে বলে, অর্থাৎ লেকটিন, ম্যানোজ বাইন্ডিং লেকটিন এটা একটা প্রোটিন, এই প্রোটিনটার মাধ্যমে ঘটে অর্থাৎ লেকটিন প্রোটিনের মাধ্যমে এই রিয়াকশনটা ঘটে বলে এটাকে বলা হয় লেকটিন পাথওয়ে। বুঝতে পেরেছো? এটা বলা হয় লেকটিন পাথওয়ে। কেমন? এবার এই যে তিনটে পাথওয়ে আছে, মেনলি তিনটে পদ্ধতি আছে, তিনটে পদ্ধতিতে কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় হয়, সেই তিনটে পদ্ধতি আমরা একটু আস্তে আস্তে সংক্ষেপে, খুবই সংক্ষেপে, খুব ডিটেলসে আমরা যাব না, খুব সংক্ষেপে একটু পড়ব, কারণ আমরা ক্লাস 12-এ পড়ছি, আমাদের অত ডিটেলসে এই মুহূর্তে প্রয়োজন নেই, আমরা নর্মাল যেটুকু প্রয়োজন সেটুকুই পড়ব। কেমন? আমরা পড়বো ক্লাসিক্যাল পাথওয়ে। এরপরে ক্লাসিক্যাল পাথওয়ে যখন বলেছি, দেখো যে সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। তাহলে এই যে ক্লাসিক্যাল পাথওয়ে, এই ক্লাসিক্যাল পাথওয়ের মেন যে রাস্তা অর্থাৎ প্রধান মেন বিষয় কি? মেন বিষয় হচ্ছে এখানে একটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির রিয়াকশন হতে হবে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন হতে হবে। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠনের মাধ্যমে এই পদ্ধতিটা ঘটে। অর্থাৎ কীরকম? মনে করো যে এইটা একটা মানুষ, ঠিক আছে, সাপোজ দিস ইজ আ ম্যান। এবার এর মধ্যে কোনো একটা রোগ জীবাণু প্রবেশ করে গেছে, মনে করো এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করে গেছে। কেমন? হতে পারে কোনো একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে, কোনো একটা ফাঞ্জাই প্রবেশ করেছে, বা কোনো একটা অ্যান্টিজেন বা কোনো অন্য কিছু একটা প্রবেশ করেছে এই শরীরের মধ্যে। এবার এটা মনে করো একটা অ্যান্টিজেন। এবার এই যে শরীরের মধ্যে প্রবেশ করলো বাইরের বস্তু, কি হয়? প্রথমে এই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হয়, দিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন হয়। অর্থাৎ কি হয়? এরকমভাবে এই অ্যান্টিজেনের বাইরের দিকে অ্যান্টিবডি যুক্ত হয়। কেমন? তাহলে অ্যান্টিজেনের বাইরের দিকে যখন অ্যান্টিবডি যুক্ত হলো, তার মানে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ঘটে গেল। এবার যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ঘটে যায়, তখন এরা কি করে? এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা হওয়ার জন্য এই রিয়াকশন কি করে? একটা সাবস্টেন্স বা একটা প্রোটিন ফ্যাক্টর, যেটা আমরা নাম এর আগে শুনেছি, সেটা কি? সেটা হচ্ছে C-ON। কি বললাম? C-ON। এই C-ON প্রোটিনকে এরা আকৃষ্ট করে। তখন কি হয়? C-ON প্রোটিন এখানে এসে যুক্ত হয়। বুঝতে পেরেছো? C-ON প্রোটিন এবার এই যে অ্যান্টিবডি আছে, সেই দুটো অ্যান্টিবডির সঙ্গে এসে একটা C-ON প্রোটিন যুক্ত হয়। যখনই C-ON প্রোটিন যুক্ত হয়,
তখন সি1 প্রোটিনটা কি হয়, সক্রিয় হয়ে যায়। তাহলে এই কমপ্লিমেন্ট সিস্টেমের কি হলো, এই যে অ্যান্টিবডি অ্যান্টিজেন যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের সঙ্গে একটা সি1 প্রোটিন এসে যুক্ত হয়ে গেল। যখনই এই সি1 প্রোটিন যুক্ত হয়, সি1 প্রোটিন সক্রিয় হয়ে গিয়ে কি করে, সি1 প্রোটিন সক্রিয় হয়ে গিয়ে অপর একটা প্রোটিন, সেটা হচ্ছে সি4, এই যে সি4 প্রোটিন আছে এটাকে ভেঙে দেয়, ভেঙে গিয়ে দুটো সাবস্টেন্স তৈরি করে, একটাকে বলছে C4A আর একটা হচ্ছে C4B, যার মধ্যে C4A হচ্ছে ছোট আর C4B হচ্ছে একটু আকারে বড়। তাহলে C1 কি করে, C1 করে কি C4 কে ভেঙে দেয়, লিখে দিচ্ছি, C4 কে ভেঙে দেয়, ব্রেক ডাউন করে বা স্প্লিট করে, ইংলিশে বলা হয় স্প্লিট আউট। তো ব্রোকেন ডাউন বা স্প্লিট আউট করে দিয়ে কি করে, C4A অ্যান্ড C4B এই দুটো প্রোটিন সাবইউনিট তৈরি করে। কেমন, এবার কি হয়, যখনই C4A আর C4B ভেঙে গেল, তখন C1 প্রোটিন এসে কি করে, C1 প্রোটিন এসে C4B এর সঙ্গে যুক্ত হয়। কিরকম, যে এই দেখো, এটা অন্য কালি হলে ভালো হয়, এই যে C1, এই C1 কি করে, C1 এসে C4B এর সঙ্গে যুক্ত হয়। কার সঙ্গে, C4B এর সঙ্গে যুক্ত হয়। যখনই C4B এর সঙ্গে যুক্ত হয়ে গেল, তাহলে কি তৈরি হবে, C4B এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে যেটা, সেটা কি হবে, C14B। মানে এটা অ্যাকচুয়ালি হয়েছে এরকম C1C4B, তাই তো। তো আমরা বারবার এই সি কথাটা লিখবো না, কেন লিখবো না, কারণ দেখো কতগুলো প্রোটিন আছে, আমরা আগেই দেখেছি C1 to C9, তাহলে বারবার যদি আমরা এই সি লিখি তাহলে ব্যাপারটা খারাপ দেখায়। অঙ্কের ভাষা সেটাকে মনে করো যে সিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, 14B, তাই তো। তাহলে এই সি সবসময় কমন থাকবে, তাহলে আমরা এরকম বারবার C1C4B এরকম কিন্তু লিখবো না, কি লিখবো, C14, সি কমন চলে এলো, 14B। কেমন, এই গেল। তাহলে C14B যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা উৎসেচক। আমরা বলেছিলাম উৎসেচক এনজাইমেটিক রিয়াকশন ঘটাবে বলেছিলাম, অর্থাৎ উৎসেচক তৈরির বিক্রিয়া ঘটাবে। এই একটা, এটা হচ্ছে উৎসেচক, এই উৎসেচকটার নাম হচ্ছে C2 কনভার্টেজ। কি বললাম, C2 কনভার্টেজ, এটা একটা উৎসেচক বা এনজাইম। এই যে উৎসেচকটার নাম হচ্ছে C2 কনভার্টেজ। তার মানে কি, দেখো এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে C2 বলে একটা যে প্রোটিন আছে, সেই প্রোটিনকে কিন্তু কনভার্ট করে দিবে বা ভেঙে দেবে। এরকম ভাবে যেমন C1 যেমন ভেঙে দিয়েছে C4 কে, ঠিক সেরকমই এই C14B এরা দুজন মিলে এই উৎসেচকটা কি করবে, C2 কে ভেঙে দেবে। তার জন্য এদের নাম হয়েছে C2 কনভার্টেজ। কেমন, তাহলে এরপরে কি হয়, এই যে C2 যে প্রোটিনটা আছে, C2 প্রোটিনকে ভেঙে দেয়। কে ভাঙে, যে ভাঙে তার নাম হচ্ছে C1, আমরা দেখলাম C14B, এই যে C2 কনভার্টেজ সে ভেঙে দেয়। ভেঙে দিয়ে কি তৈরি করে, একটা তৈরি করে C2A আর একটা তৈরি করে C2B। কেমন, একটা কথা বলে রাখি যে প্রত্যেকটা যে প্রোটিন আছে কমপ্লিমেন্ট সিস্টেমে, তাদের দুটো করে গঠন দিয়ে তারা তৈরি, তাদের প্রত্যেকেরই হচ্ছে একটা এ ফর্ম থাকে আর একটা বি ফর্ম থাকে। যেমন C2 এর ক্ষেত্রে C2A C2B, C4 এর ক্ষেত্রে ছিল C4A C4B, C3 এর ক্ষেত্রে C3A C3B। এরকম প্রত্যেকটা প্রোটিনের কিন্তু দুটো করে রূপ আছে। একটা হচ্ছে, একটাকে বলা হচ্ছে, আমরা লাইট দিয়ে দেখি, একটাকে বলা হচ্ছে C2 একটা এ ফর্ম, আর একটা বলা হচ্ছে বি ফর্ম। কেমন, এবার কি হলো, C1 C4B এই যে C2 কনভার্টেজ, এই C2 কনভার্টেজ কি করলো, C2 কে ভেঙে দিল C2A C2B। এবার কি হয়, এই যে C14 এ কি করে,
এর যে C2A আছে এই C2A এর সঙ্গে এসে যুক্ত হয়, এর সঙ্গে এসে যুক্ত হয়। তাহলে এর সঙ্গে এসে যুক্ত হলে কি তৈরি হবে? তৈরি হবে C on4B2A, তাই তো? এই প্রোটিনটা তৈরি হলো, এই উৎসেচকটা তৈরি হলো। এই উৎসেচকটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে C3 কনভার্টেজ। তার মানে এ কি করবে? C3 কে কিন্তু এবার ভেঙে দেবে। তার ফলে কি হয়? এর পরবর্তী রিয়াকশনটা কি ঘটে? এই যে C3 আছে সেই C3 কিন্তু ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি হয়? C3 ভেঙে গিয়ে কে ভেঙে দেয়? এই উৎসেচকটা ভেঙে দেয়, C3 কনভার্টেজ। সে কি করে? একটা তৈরি করে C3A, তোমরা বলতে পারবে C3A, আর একটা তৈরি করবে C3B। এবার কি হয়? এই যে C3 কনভার্টেজ আছে সে কি করে? সে চলে এসে C3B এর সঙ্গে যুক্ত হয়, C3B এর সঙ্গে যুক্ত হবে। তাহলে C3B এর সঙ্গে যুক্ত হলে কি তৈরি হলো? যেটা তৈরি হবে সেটা হচ্ছে C on4B2A3B, এই একটা উৎসেচক তৈরি হলো। এই যে উৎসেচকটা তৈরি হলো সেটার নাম হচ্ছে C5 কনভার্টেজ। কি বললাম? সেটার নাম হচ্ছে C5 কনভার্টেজ। এই যে C5 কনভার্টেজ তার মানে কি হচ্ছে? এই যে উৎসেচকটা, এই উৎসেচকটা তৈরি হলো, সেই উৎসেচকটা কিন্তু C5 কে বিশ্লিষ্ট করবে বা C5 কে ভেঙে দেবে, তাই তো? তাহলে এই যে C5 কনভার্টেজকে ভেঙে দিলে কি কি তৈরি হবে? তখন পরবর্তী রিয়াকশনটা কি ঘটে? এই উৎসেচকটা কি করে? C5 কে ভেঙে দিয়ে দুটো ইউনিট তৈরি করে, একটা হচ্ছে C5A আর একটা বলা হচ্ছে C5B। এই যে C5A এবং C5B তৈরি হলো, তারপরে কি হয়? দেখো, এই যে C5Bটা আছে সেই C5Bটা আমাদের যে আরো অন্যান্য উৎসেচকগুলো আছে, যেমন হচ্ছে C5 এর পরে কি আছে? C6 আছে, C7 আছে, C8 আছে, C9 আছে। এই সবগুলোকে নিচের দিকে অ্যাট্রাক্ট করে, সবগুলোকে নিজের দিকে আকর্ষণ করে সবগুলোর সঙ্গে এ যুক্ত হয়। তার ফলে কি তৈরি হয়? C5B6 7 8 9, তাই তো? এই যে উৎসেচকটা তৈরি হলো, এই উৎসেচকটা আমরা যে একটু আগে পড়ছিলাম এন্ড প্রোডাক্ট অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট, তাই তো? সেই প্রধান উৎসেচক যেটা আমরা পড়ছিলাম একটু আগে, সেই প্রধান উৎসেচকটা তাহলে কি দাঁড়ালো? সেটা দাঁড়ালো C5B6 7 8 9। এই উৎসেচকটা হচ্ছে যে ফাইনাল প্রোডাক্ট, যে কিনা কি করে? ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে বা রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। বুঝতে পেরেছ? এই যে পদ্ধতিটা বললাম সেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। এইভাবে ক্লাসিক্যাল পাথওয়েতে কি হয়? ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়। এবার এই ফাইনাল প্রোডাক্ট কি করে? যে বিভিন্ন উৎসেচকগুলি আছে, বিভিন্ন যে রোগ জীবাণুগুলো বা বিভিন্ন মনে করো অ্যান্টিজেনগুলো, ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলো শরীরের মধ্যে প্রবেশ করছে তাদেরকে ধ্বংস করে। এটা একটা গেল পদ্ধতি। তাহলে এইখানে দেখো কতগুলো জায়গা আমি একটু হাইলাইট করে দিচ্ছি। এই যে উৎসেচকটা তৈরি হলো এই পর্যন্ত, এর কাজ হচ্ছে C5 কে ভেঙে দেওয়া। C5 ভেঙে গেলে পরে তারপরে C5 কি হয়? C5 এর C5B যে ইউনিটটা সেটা কি করে? আর পরবর্তীতে C6 7 8 9 সেগুলোকে আকৃষ্ট করে তাদের সঙ্গে যুক্ত হয়ে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে। তাহলে এই প্রোডাক্ট উৎসেচকের কাজ কিন্তু এখানেই শেষ। এ কিন্তু রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য অংশগ্রহণ করে না। অংশগ্রহণ করছে কে? C5B6 7 8 and 9। বুঝতে পেরেছ? দেখো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। এই অল্টারনেটিভ পাথওয়েতে কিভাবে প্রধান উৎসেচকটা তৈরি হয়, কিভাবে ফাইনাল এন্ড প্রোডাক্ট তৈরি হয়, এনজাইমেটিক রিয়াকশনগুলো কিভাবে ঘটে সেটা আমরা একটু দেখব। এই যে অল্টারনেটিভ পাথওয়েটা যেটা বারবার বলছি, এটা অ্যাকচুয়ালি সক্রিয় কখন হয়? যখন ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন ক্ষরিত হয়, অর্থাৎ শরীরের মধ্যে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে
তখনই কিন্তু অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে কমপ্লিমেন্ট সক্রিয়করণ হয়। যেরকম ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন কীরকম, ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিনগুলো মেনলি হচ্ছে লাইপোপলিস্যাকারাইড জাতীয় এক ধরনের পদার্থ। ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন হচ্ছে লাইপোপলিস্যাকারাইড জাতীয় এক ধরনের পদার্থ, যেটা কোথায় থাকে, কিছু গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া তোমরা নাম শুনেছ, ব্যাকটেরিয়া দুই প্রকার হয়, একটা হচ্ছে গ্রাম পজিটিভ আর একটা হয় গ্রাম নেগেটিভ, তাই তো, আর একটা হয় গ্রাম নেগেটিভ। তার মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো গ্রাম নেগেটিভ হয়, সেই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো থেকে এই ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন খরিত হয়, যেটা লাইপোপলিস্যাকারাইড জাতীয়। অর্থাৎ অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে কমপ্লিমেন্ট তখনই সক্রিয় হবে যখন কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে, তখনই অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে কমপ্লিমেন্ট সক্রিয়করণ ঘটবে। বুঝতে পেরেছ? এছাড়াও আরও কিছু পদার্থ আছে যেগুলোর জন্য অল্টারনেটিভ পাথওয়ে সক্রিয়করণ হয়। সেটা হচ্ছে, আমরা নাম শুনেছি ইস্ট, তাই তো, ইস্টের নাম শুনেছি। এই যে ইস্ট কি, এটা একটা এক ধরনের ছত্রাক, তাই তো। এই যে ইস্টের যে সেল ওয়াল, অর্থাৎ ইস্ট যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে ইস্টের সেল ওয়াল অর্থাৎ ইস্টের যে কোষ প্রাচীর, সেই ইস্টের কোষ প্রাচীর আমাদের শরীরের মধ্যে থাকলে পরে অল্টারনেটিভ পাথওয়ে সক্রিয়করণ হয়। আর একটা হচ্ছে কোবরা সাপের নাম তোমরা শুনেছ, সেই কোবরার যদি ভেনম ফ্যাক্টর আমাদের শরীরের, ভেনম মানে হচ্ছে বিষ, সাপের বিষকে ভেনম বলা হয়, তাহলে এই কোবরার যে ভেনম ফ্যাক্টর অর্থাৎ কোবরার বিষ যদি আমাদের শরীরের মধ্যে থাকে, তাহলে এই অল্টারনেটিভ পাথওয়ে সক্রিয়করণ হয়। তাহলে অল্টারনেটিভ পাথওয়ের মাধ্যমে কমপ্লিমেন্ট সক্রিয়করণ ঘটে যখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া শরীরের মধ্যে আক্রমণ করে, বা ইস্ট ব্যাকটেরিয়া আক্রমণ করে, বা কোবরা যখন ভেনম ফ্যাক্টর শরীরের মধ্যে প্রবেশ করে, তখন। বোঝা গেছে? তাহলে এই পদ্ধতিতে কি ঘটে, কিভাবে সক্রিয়করণ হয়? এই পদ্ধতিতে যে ফার্স্ট স্টেপে কি ঘটে, ফার্স্ট স্টেপে ঘটে যে C3 ফ্যাক্টরটা আমরা নাম শুনেছি, C3 প্রোটিন, সেই C3 প্রোটিনটার জল বিশ্লেষণ হয়, অর্থাৎ বলা হয় হাইড্রোলাইসিস ঘটে। জল বিশ্লেষণ ঘটে, কন্টিনিউয়াস হাইড্রোলাইসিস ঘটতে থাকে C3। এবার যখন C3 কন্টিনিউয়াস হাইড্রোলাইসিস ঘটতে থাকে, তখন C3টা কনভার্ট হয়ে যায়, কিসে কনভার্ট হয়? C3 কনভার্ট হয়ে যায় হচ্ছে C3b যে ওর ইউনিট আছে, সেই C3b ইউনিটটা তৈরি হয়, C3aও তৈরি হয়, কিন্তু সেটা আমরা আলোচনা করছি না। C3b তৈরি হয়। এই যে C3b ফ্যাক্টরটা যখন তৈরি হয়, তখন এটা কি হয়, বি ফ্যাক্টরের সঙ্গে তৈরি হয়। আমরা নাম শুনেছি বি হচ্ছে আলাদা একটা প্রোটিন, তাহলে ফ্যাক্টর বি বা প্রোটিন ফ্যাক্টর, এই প্রোটিন ফ্যাক্টর বি এর সঙ্গে কি হয়, C3b, এটা একটা প্রোটিন ফ্যাক্টর, এটাও কি হয়, এটা একটা ফ্যাক্টর বলতে পারো, এটা একটা প্রোটিন। তাহলে এই C3b ফ্যাক্টরটা ফ্যাক্টর বি এর সঙ্গে এসে যুক্ত হয়। যখন যুক্ত হবে তখন কি তৈরি করবে, তাহলে কি তৈরি করবে, এরকম একটা ফরমেশন তৈরি করবে, ফ্যাক্টর বি প্লাস প্লাস ফ্যাক্টর C3b, এরকম একটা কম্বিনেশন তৈরি করবে। এই যে কম্বিনেশনটা কি করে, এই কম্বিনেশনটা ফ্যাক্টর যে ডি আছে, এই কম্বিনেশনের মধ্যে যে ফ্যাক্টর বি আছে, এই ফ্যাক্টর বি কে একজন ভেঙে দেয়। কে ভেঙে দেয়? সেটা আমি বলেছিলাম প্রথমেই তোমাদেরকে, যে 11খানা প্রোটিন কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা প্রোটিন বা তাকে ফ্যাক্টর বলতে পারি, প্রোটিন বা ফ্যাক্টর ডি। এই যে প্রোটিন ডি বা ফ্যাক্টর ডি প্লাজমা প্রোটিনটা, সে কি করে এই বিটাকে ভেঙে দেয়। বি প্রোটিনটাকে ভেঙে দিলে কি তৈরি হয়, দুটো প্রোডাক্ট তৈরি হয়। একটাকে বলা হচ্ছে, বি এর কটা ফর্ম থাকবে, আমরা বলেছি সব প্রোটিনের দুটো করে ফর্ম আছে, একটা হচ্ছে এ ফর্ম আর একটা হচ্ছে
বি ফর্ম, তাহলে কি তৈরি করবে? বি এ আর একটা হচ্ছে বি ক্যাপিটাল বি স্মল বি, এই দুটো তৈরি করলো। এরপরে কি ঘটনা ঘটে, এই যে ক্যাপিটাল বি স্মল বি ফর্মটা তৈরি হলো, এই ক্যাপিটাল বি স্মল বি ফর্মটা ফ্যাক্টর C3b এর সঙ্গে যুক্ত হয়, হলো এই দুটো এটার সঙ্গে যুক্ত হলো। যখনই যুক্ত হলো তাহলে কি তৈরি হলো? তাহলে যে নতুন প্রোটিনটা বা উৎসেচকটা তৈরি হলো সেটাকে আমরা কি বলবো? সেটা প্রোটিন বা ফ্যাক্টর কি C3b বি C3b ক্যাপিটাল বি স্মল বি, এটা তৈরি হলো। তাহলে এই যে উৎসেচকটা, এইটার নাম হচ্ছে C3 কনভার্টেজ। দেখো এর আগেও আমরা ক্লাসিক্যাল পাথওয়েতে C3 কনভার্টেজ পেয়েছি, আর এই যে C3 কনভার্টেজটা আমরা এখানে পেলাম, এই দুটো C3 কনভার্টেজের গঠন কিন্তু আলাদা। দেখো এখানে যে C3 কনভার্টেজটা, এই যে C3 কনভার্টেজ, এই C3 কনভার্টেজ আর এই C3 কনভার্টেজের গঠন কিন্তু আলাদা। গঠন আলাদা হলো, দুটোর কাজ কিন্তু একই, এবং কাজ করার যে রাস্তা বা ওয়ে সেটাও কিন্তু একই পদ্ধতি। তাহলে এখানে যখন C3 কনভার্টেজ তৈরি হয়ে গেছে, তার পরবর্তী রিয়াকশনটা এখানে কি হবে? তার পরবর্তী ধাপগুলো হচ্ছে এই আমরা ক্লাসিক্যাল পাথওয়েতে যেগুলো পড়েছি, যে C3 তখন কি হবে? C3 কে ভেঙে গিয়ে এরকম দুটো ইউনিট তৈরি করবে, সেখান থেকে উৎসেচক তৈরি হবে, সেই উৎসেচক C5 কে ভেঙে দিবে, C5 ভেঙে আবার এন প্রোডাক্ট তৈরি হবে। এবার যখন এই এন প্রোডাক্টটা তৈরি হবে তখন কি হবে? সে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দিবে, ফাঞ্জাইগুলোকে ধ্বংস করে দিবে, ছত্রাকগুলোকে। বুঝতে পেরেছো? এই যে রাস্তাটা, এটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। আজকে আমি কোনো পড়া রিপিট করছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে রিপিট করতে গিয়ে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে আবার দেখবে। বুঝতে পেরেছো? তাহলে সেম কথা শুনতে পাবে বারবার, তাহলে বুঝতে পেরে যাবে। কেমন? তো আমি রিপিট করছি না, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা একটু পিছিয়ে নিয়ে আবার দেখে নেবে বুঝতে অসুবিধা হলে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লেকটিন ম্যানোজ পাথওয়ে, যেটা আমরা একটু আগে বললাম লেকটিন পাথওয়ে। তো এই লেকটিন ম্যানোজ পাথওয়ে বা লেকটিন পাথওয়ে, এটার মাধ্যমে কিভাবে কমপ্লিমেন্ট সক্রিয়করণ হয় সেটা একটু আমরা দেখব। তাহলে এই যে লেকটিন ম্যানোজ পাথওয়ে, এই লেকটিন ম্যানোজ পাথওয়েটা মেনলি ডিপেন্ড করে কার উপরে, কার জন্য হয়। আমরা অল্টারনেটিভ পাথওয়ের ক্ষেত্রে একরকম দেখেছিলাম, আমরা যখন অল্টারনেটিভ পাথওয়ে দেখলাম সেখানে দেখলাম ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন। যখন আমরা ক্লাসিক্যাল পাথওয়ে দেখলাম সেখানে একটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডির কি করতে হচ্ছে, একটা রিয়াকশন হতে হচ্ছে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স গঠন হতে হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়েতে। আমরা যখন অল্টারনেটিভ পাথওয়ে দেখলাম তখন সেখানে দেখলাম যে না, এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন না, এখানে ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন ক্ষরণের জন্য হচ্ছে। ঠিক সেরকমই এই যে লেকটিন ম্যানোজ পাথওয়ে, এখানে কি হয়, এখানে যে একটা প্রোটিন, সে প্রোটিনটার নাম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন, কি বললাম সেটার নাম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন। সেই ম্যানোজ বাইন্ডিং লেকটিন বা সংক্ষেপে বলা হয় এই ম্যানোজ ফর এম, বি বাইন্ডিং ফর বি, আর লেকটিন ফর এল, MBL। এই যে MBL বলা হয়, সেই MBL যখন আমাদের লিভারের মধ্যে, এই প্রোটিনটা কিন্তু লিভারের মধ্যে সিনথেসিস হয়। কোথায়? এই MBL বা ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, এটা কিন্তু লেকটিনটা, এটা আমাদের কোথায় সিনথেসিস হয়? এটা আমাদের বডিতে যে লিভার আছে সেই লিভারে সিনথেসিস হয়, ও সিনথেসিস হওয়া মানে হচ্ছে তৈরি হওয়া। তো লিভারের মধ্যে এটা সংশ্লেষ ঘটে, সংশ্লেষ হওয়া ভালো বাংলা, লিভারের মধ্যে সংশ্লেষ ঘটে বা তৈরি হয়। তো তো এটা কোথা থেকে ক্ষরণ হয় বললাম, ম্যানোজ বাইন্ডিং লেকটিন লিভার থেকে ক্ষরণ হয়। তো লিভার থেকে ক্ষরণ হওয়ার পর দেহের মধ্যে থাকে, সেই অবস্থায় যদি দেহে তোমার কি বলবো, কিছু ব্যাকটেরিয়া প্রবেশ করে, যেমন স্পেশালি বলা হয় যে নেসেরিয়া, আমরা নাম শুনেছি নেসেরিয়া গনোরি, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, সালমোনেল্লা। ক্যান্ডিডা হচ্ছে ফানজাই, নেসেরিয়া হচ্ছে
ব্যাকটেরিয়া সালমোনেলা, এটা একটা ব্যাকটেরিয়া। তো এই যে অর্গানিজমগুলো, এই অর্গানিজমের যে বাইরের যে প্রাচীর, এটা যদি একটা ক্যান্ডিডা হয়, তো ক্যান্ডিডার এই যে বাইরের যে দেয়াল, সে বাইরের ওয়ালে কি থাকে, আউটার ওয়ালে কি থাকে, একটা পদার্থ থাকে, সেটা হচ্ছে কি গ্লুকোজ এবং ম্যানোজ। কি বললাম? ম্যানোজ অ্যান্ড যে গ্লুকোজ রেসিডিউ, গ্লুকোজ থাকে, একবার বাধ্য রেসিডিউ বুঝতে পারবে না। ম্যানোজ এবং গ্লুকোজ এদের দেহের যে বাইরের ওয়াল বা বাইরের প্রাচীর, ওয়াল মানে কি প্রাচীর, তো এই বাইরের প্রাচীরের দিকে অবস্থান করে। কেমন? তো এই ম্যানোজ এবং গ্লুকোজ কি থাকে, এই সমস্ত যে অর্গানিজমগুলো যেমন নেসেরিয়া, ক্যান্ডিডা, সালমোনেলা, এদের বাইরের প্রাচীরে অবস্থান করে। ঠিক আছে। এবার কি হয়, যখনই এই এই প্যাথোজেনগুলো বা এই রোগ জীবাণুগুলো শরীরের মধ্যে প্রবেশ করে, এটা একটা যদি একটা মানুষ হয়, তাহলে এই মানুষের শরীরে যখন এইগুলো প্রবেশ করে, তখন কি হয়, এই ম্যানোজ বাইন্ডিং যে লেকটিন, যে আমরা একটু আগে বললাম, ম্যানোজ বাইন্ডিং লেকটিন বা সংক্ষেপে বলা হচ্ছে এমবিএল, সেই এমবিএল বা ম্যানোজ বাইন্ডিং লেকটিন কি করে, এইগুলোকে চিনতে পারে। কি করে এইগুলো চিনতে পারে? কি করে চিনতে পারে? কারণ হচ্ছে এদের দেহের বাইরের দিকে কি আছে, ম্যানোজ এবং গ্লুকোজ আছে। এই ম্যানোজ বাইন্ডিং লেকটিন, যেটা ম্যানোজের সঙ্গে বাইন্ড হয়ে বুঝতে পারে যে হ্যাঁ, এবার ম্যানোজ এই রোগ জীবাণুগুলো আমাদের শরীরের মধ্যে প্রবেশ করেছে। তো যখনই এমবিএল বুঝে গেল যে হ্যাঁ, শরীরের মধ্যে এই রোগ জীবাণু প্রবেশ করেছে বা অ্যান্টিজেন প্রবেশ করেছে, তখন কি হয়, এমবিএল আরো একটা উৎসেচক বা প্রোটিয়েজ উৎসেচক যেটা বলা হয়, এটা প্রোটিন ধ্বংসকারী উৎসেচক, তাদেরকে বলা হয় প্রোটিয়েজ। তো এইরকম একটা উৎসেচক বা প্রোটিয়েজ, সেটার নাম হচ্ছে MASP, যার ফুল ফর্ম হচ্ছে ম্যানোজ বাইন্ডিং লেকটিন অ্যাসোসিয়েটেড সেরিন। লেকটিন অ্যাসোসিয়েটেড সেরিন, এটা কি? এটা একটা প্রোটিয়েজ উৎসেচক। প্রোটিয়েজ কাদেরকে বলা হয়? যারা প্রোটিনকে ধ্বংস করতে পারে। তাহলে এই যে MASP, এই প্রোটিনটা, এটা কি করে, এই ম্যানোজ বাইন্ডিং যে লেকটিন বা MBL, সেই MBL এর সঙ্গে বাইন্ড করে। বুঝা গেল? তাহলে প্রথমে কি করলো, ম্যানোজ বাইন্ডিং লেকটিন বা MBL কি করলো, MBL এদেরকে চিনতে পারলো। কাদেরকে চিনতে পারলো? যে ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করেছে। কি দেখে চিনতে পারলো? এদের বাইরে দিয়ে বাইরের প্রাচীরে ম্যানোজ এবং গ্লুকোজ আছে, এটা দেখে চিনতে পারলো। যখনই চিনতে পারলো, তখনই কি করলো, যে যা এবার তো রোগ জীবাণু প্রবেশ করেছে, তখন এবার কি করলো, MSP বলে একজন যে মেন পুলিশ অফিসার আছে, তাকে কি করলো, সক্রিয় করে দিল। তাকে ডেকে দিল ঘুম থেকে, সে ঘুমোচ্ছিল, তাকে ডেকে দিল। এবার যখন তাকে ডেকে দিল MSP কে, তখন এবার বলছে, আরে MBL ভাই, তুমি তো চিনতে পেরে গেছো, তাহলে তুমি আমার সঙ্গে চলো, আমি তো একা পারবো না, তুমি আমার সঙ্গে চলো, আমি দুজনে মিলে ওদেরকে মারবো। তখন MSP কি করলো, MBL এর সঙ্গে যুক্ত হলো। MBL এর সঙ্গে যুক্ত হয়ে এবার কি করছে, এরা দুজনে মিলে, এরা কিন্তু নিজেরা ডিরেক্ট ওদেরকে মারতে পারছে না, তখন যে শরীরের মধ্যে যে C4 আছে, অর্থাৎ যে এরা কি করছে, এবার কমান্ডো ডাকছে, C4 এবং C2, এই যে দুটো কমান্ডো আছে, প্রোটিন দুটো আছে, সেই প্রোটিন দুটোকে ডাকলো। ডেকে কি করলো, এই C4 এবং C2 কে একসঙ্গে যুক্ত করলো। বোঝা গেল? C4 C2 কে কিভাবে যুক্ত করলো, যে এই যে C4 এবং C2 আছে, C4 কে ভেঙে দিল, C4 কে ভেঙে তৈরি করলো C4A আর C4B। আর এই যে C2 আছে, C2 কে ভেঙে কি তৈরি করলো হচ্ছে একটা C2A আর একটা হচ্ছে C2B। বুঝতে পেরেছো? তার এরা কারা করলো, MSP এবং MBL দুজনে একসঙ্গে করছে, দুজনকে ভেঙে দিল, C4 এবং C2 কে। এবার দেখো, এই যে C4B এবং C2A, এই দুটো একে অপরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে, C4 and C2A, তাই তো? তার মানে কি তৈরি করলো, অ্যাকচুয়ালি তৈরি করলো C4, এটা B ছিল, এটা C4B। তার মানে কি তৈরি করলো, C4B2
C4B2A, অ্যাকচুয়ালি এটাই তৈরি করলো, তাই তো? C4B অ্যান্ড C2A, অর্থাৎ C4B2A। এই যে এটা তৈরি হলো, এটা হচ্ছে C3 কনভার্টেজ। আমরা এর আগে দেখেছি এটা হচ্ছে C3 কনভার্টেজ, এটা একটা C3 উৎসেচক। তাহলে C3 কনভার্টেজ যখন তৈরি হয়ে গেল, এর আগে আমরা অল্টারনেটিভ পাথওয়েতে কি দেখেছিলাম, যে এই দেখো C3 কনভার্টেজ যখন তৈরি হয়ে গিয়েছিল, C3 কনভার্টেজ যখন তৈরি হয়ে গিয়েছিল, সেই C3 কনভার্টেজ কি করেছিল, C3 কে ভেঙে গিয়ে C3A এবং C3B তৈরি করেছিল, দিয়ে সেটা যুক্ত হয়ে কি তৈরি করেছিল, এই উৎসেচকটা তৈরি করেছিল, যেটা কিনা একই পদ্ধতিতে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করেছিল। ঠিক সেরকমই এখানে যে এইটা তৈরি হলো, এদের গঠন কিন্তু হতে পারে আলাদা, দুটো C3 ক্লাসিক্যাল এবং লেকটিনের, কিন্তু তাদের কাজ একই। এবার এই C3 কনভার্টেজ কি করে, এই যে নর্মাল যেটা আমরা ক্লাসিক্যাল পাথওয়েতে দেখেছিলাম C3 থেকে, সেই পদ্ধতিতে কাজ করে একটা এন্ড প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট তৈরি করে, যেটা কিনা সেই রোগ জীবাণুটাকে ধ্বংস করতে সক্ষম। বুঝতে পেরেছো? তাহলে এই যে তিনখানা পাথওয়ে বললাম, এই তিনখানা পাথওয়ে বা তিনখানা পদ্ধতিতে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট সক্রিয় হয়। আমরা যেটা দেখলাম এটা হচ্ছে কমপ্লিমেন্ট সক্রিয় হলো, সক্রিয় হওয়ার পর একটা ফাইনাল প্রোডাক্ট বা এন্ড উৎসেচক তৈরি হলো, যেটা রোগ জীবাণুকে ধ্বংস করতে সক্ষম, যেটা রোগ জীবাণুকে ধ্বংস করতে সক্ষম এবং রোগ জীবাণুকে ধ্বংস করে শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে এই যে তারা শরীরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করছে কমপ্লিমেন্ট সক্রিয়করণের মাধ্যমে, তারা কি কি পদ্ধতিতে রক্ষা করছে, অর্থাৎ যে কমপ্লিমেন্ট সক্রিয়তা হয়ে গেল, কমপ্লিমেন্ট সক্রিয় হয়ে যাওয়ার পর তারা কিভাবে রোগ জীবাণুকে ধ্বংস করে, সেই পদ্ধতিগুলো যদি আমরা একটু জানি তাহলে সুবিধা হবে, তাই তো? সেই পদ্ধতিগুলো আমরা একটু যদি দেখি যে কি কি পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে, সেইগুলো বিভিন্ন ভাবে ধ্বংস করতে পারে। তার মধ্যে একটা পদ্ধতি বলা হচ্ছে যে অপসোনাইজেশন। কমপ্লিমেন্ট সক্রিয় হয়ে যাওয়ার পর অপসোনাইজেশন পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। দেখো তোমরা অপসোনাইজেশন মানে পড়েছো, যে অপসোনাইজেশন মানে হচ্ছে যে কোনো একটা যে রোগ জীবাণু বা কোনো একটা প্যাথোজেন, যদি এটা একটা রোগ জীবাণু হয় তাহলে প্যাথোজেন হয়, এটার চারিদিকে কি হয়, একটা আবরণী তৈরি করে ফেলে অ্যান্টিবডি, সেটা আমরা অপসোনাইজেশন অলরেডি পড়েছি। তাহলে অপসোনাইজেশন মানে হচ্ছে কোনো একটা কিছুর বাইরের দিকে আবরণী তৈরি করে ফেলা। তো এই পদ্ধতিতে কিভাবে হয়, যে আমরা শুনেছি C3B, এই C3B প্রোডাক্ট তৈরি হয় তো একটা সময়, আমরা দেখেছি যখন ক্লাসিক্যাল পাতে পড়ছিলাম, যে এই যে C3B যখন তৈরি হয়ে যায় শরীরের মধ্যে, আমরা ক্লাসিক্যাল পাতে যদি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে, এই যে C3 ভেঙে গিয়ে যে C3B তৈরি হয়েছে, এই C3B তৈরি হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা কাজ করতে পারে, সে কি করে, আমাদের শরীরের যে জায়গাটায় প্যাথোজেন ঢুকে গেছে, অর্থাৎ রোগ জীবাণু ঢুকে গেছে, সেই জায়গাটায় ও কি করে, নিউট্রোফিল, আমাদের যে কোষ শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফাজ, যেগুলো হচ্ছে ফ্যাগোসাইটিক কোষ, তোমরা নাম শুনেছো, নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ দুটোই, এই ম্যাক্রোফাজকে আকৃষ্ট করে। মনে করে এই মানুষটার রোগ জীবাণু আক্রান্ত হয়েছে, কমপ্লিমেন্ট সক্রিয় হয়েছে, দিয়ে C3B উৎপন্ন হয়েছে। এবার এই C3B মনে করে এই জায়গাটাতে ঘটনাটা ঘটেছে, রোগ জীবাণু আকৃষ্ট হয়েছে, প্রবেশ করেছে। এবার কি হয়, তার পায়ের এই জায়গাটায় দেহের সারা দেহ থেকে এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজকে এখানে আকর্ষণ করে, তখন নিউট্রোফিল ম্যাক্রোফাজ পুরো বডি থেকে এখানে এসে জমা হয়। জমা হয়ে কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, এরা তো ফ্যাগোসাইটিক সেল, তাহলে কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেই রোগ জীবাণুগুলিকে ধ্বংস করবে। বোঝা গেছে? এটা গেল অপসোনাইজেশনের মাধ্যমে। বা শুধু C3B কি করে, এই যে ব্যাকটেরিয়াটা আছে তার বাইরের দিকে চারিদিকে যুক্ত হয়ে রোগ জীবাণুকে ধ্বংস করতে পারে। দেন এরপরে এটা আমরা গেলাম 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সেল লাইসিস বা সাইটোলাইসিস। সেলের যে মানে ভেঙে যাওয়া, সেটাকে লাইসিস বলা হয়, লাইসিস মানে ভেঙে যাওয়া, সেল লাইসিস, এটার অপর নাম হচ্ছে সাইটোলাইসিস। তো এই সাইটোলাইসিস বা সেল লাইসিসের মাধ্যমে কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এই যে বললাম যে এন্ড প্রোডাক্টটা তৈরি হয়, অর্থাৎ C5B678 যে এন্ড উৎসেচক, প্রধান উৎসেচকটা তৈরি হয়, এই কি করে, এই যে ব্যাকটেরিয়া, যেটা আগেও বলেছি, বা একটা রোগ জীবাণু আছে, তার কি করে, তার যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনে কি করে, ছিদ্র তৈরি করে।
ছিদ্র তৈরি করে কি করে সেই যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা বা ছত্রাকটাকে ধ্বংস করে দেয়, তাকে রাপচার করে দেয়। এটাকে বলা হয়, তাহলে এইটা একটা কোষ, তো ব্যাকটেরিয়াটা একটা কোষ, বা পাঞ্জাটা একটা কোষ ছিল, বা কোনো ভাইরাসটা একটা কোষ ছিল, বা কোনো একটা রোগ জীবাণু সেটা কোষ ছিল, সেটাকে ভেঙে দিল, ভেঙে দেওয়ার ফলে সেটা নষ্ট হয়ে গেল। এটাকে বলা হয় সেল লাইসিস বা সাইটোলাইসিস। বুঝতে পারছো? সেল লাইসিস বা সাইটোলাইসিস। দেন 3 নম্বর আমরা আরো একটা পদ্ধতি দেখব এই কিভাবে কাজ করে, সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। কেমোট্যাক্সিস কেমোট্যাক্সিস পদ্ধতি মানে হচ্ছে কোনো কেমিক্যাল দ্বারা আকর্ষণ করা। অর্থাৎ কিভাবে এখানে হয়, যে আমরা নাম শুনেছি C5A, আমরা দেখেছি ক্লাসিক্যাল পাথের যে শেষ বিক্রিয়াটা, সেখানে কি হয় যে C5টা ভেঙে গিয়ে C5A তৈরি করে এবং C5B তৈরি করে। C5B তো এন্ড প্রোডাক্ট তৈরি করে, ফাইনাল উৎসেচকটা তৈরি করে যুক্ত হয়ে। কিন্তু C5A কি করে? তার কি কোনো কাজ নেই? তারও একটা কাজ আছে। সে কি কাজ করে? সে যে কাজটা করে সেটা হচ্ছে, সে যে জায়গাটায় এই রোগ জীবাণুটা প্রবেশ করেছে সেই জায়গাটায়, তো এই C5A একটা কাজ করে। C5A কি কাজ করে? C5A এই অপসোনাইজেশন পদ্ধতি, অর্থাৎ নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ, এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজকে কি করে? নিজের দিকে আকর্ষণ করে। কোন জায়গায় আকর্ষণ করে? সেই জায়গাটায় আকর্ষণ করে যে জায়গাটায় কি হয়েছে, যে জায়গাটায় ওই রোগ জীবাণু প্রবেশ করেছে বা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, সেই জায়গাটায় C5A থাকে। সেখানে থেকে সে কি করে? নিজের দিকে নিউট্রোফিল ম্যাক্রোফাজকে আকর্ষণ করে সেই জায়গাটায় ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, ফ্যাগোসাইটোসিস যে পদ্ধতি, সেই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণুকে ধ্বংস করে। বোঝা গেছে? এবার আরো একটা পদ্ধতি, 4 নম্বর পদ্ধতি, এটা কি? এটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ মাস্ট সেল। অ্যাক্টিভেশন অফ মাস্ট সেল, এই পদ্ধতিতে এরা রোগ জীবাণু ধ্বংস করে। অর্থাৎ মাস্ট সেল যেগুলো আছে, এগুলো ফ্যাগোসাইটিক সেল কোষ, সেগুলোকে সক্রিয় করে। কে সক্রিয় করে? যে ফ্যাক্টরগুলো যে আমরা দেখেছিলাম, সেটা ক্লাসিক্যাল পাথওয়ে হতে পারে, বা অল্টারনেটিভ পাথওয়ে হতে পারে, বা ম্যানোজেলেকটিন পাথওয়ে হতে পারে। যে পাথওয়েতে হোক না কেন, যে ফ্যাক্টরগুলো তৈরি হয়, যেমন হচ্ছে C3A, C4A, C5A, এই যে ফ্যাক্টরগুলো বা এই যে প্রোটিনগুলো তৈরি হয়, এই প্রোটিনগুলো কি করে? এই প্রোটিনগুলো একটা কাজ করতে পারে, যে এরা ডিরেক্টলি কোনো রকম কোনো চিন্তা ভাবনা ছাড়া ডিরেক্টলি কি করে, এদের একটা ডিরেক্ট অ্যাক্টিভেশন পাওয়ার আছে। ডিরেক্টলি এরা কি করে? অ্যাক্টিভেট করে বা সক্রিয় করে। কাকে? অ্যাক্টিভেট টু মাস্ট সেল। এই মাস্ট সেল, ফ্যাগোসাইটিক সেল, এদেরকে নিজের দিকে আকর্ষণ করে, সক্রিয় করে। এবার এই মাস্ট সেলগুলো যখন সক্রিয় হয়, তো আমরা জানি এই মাস্ট সেল মানে আবার বেসোফিল সেল, কোন কালে নিচ্ছিল, বেসোফিল সেলকেও এরা ধ্বংস মানে সক্রিয় করে। তাহলে এই মাস্ট সেল এবং বেসোফিল সেলগুলোকে এরা সক্রিয় করে। এবার আমরা জানি যে মাস্ট সেল এবং বেসোফিল সেল এরা কিন্তু ইনফ্ল্যামেটরি রিয়াকশনে অংশগ্রহণ করে, যেটা একটা ইনেট ইমিউনিটির অংশ। এই ইনফ্ল্যামেটরি রিয়াকশন ঘটে, আমরা জানি যে এই মাস্ট সেল এবং বেসোফিল সেল কি ক্ষরণ করে? হিস্টামিন ক্ষরণ করার মাধ্যমে। হিস্টামিন আছে, এছাড়াও আরও একটা প্রোডাক্ট আছে, সেটার নাম কি বলবো, হিস্টামিন, তারপরে হচ্ছে তোমার সেরোটোনিন। এই হিস্টামিন সেরোটোনিন ক্ষরণ করে। অর্থাৎ কি হয়? এই যে C3A, C4A এবং C5A, এই প্রোটিনগুলো কি করে? মাস্ট সেল এবং বেসোফিল সেলকে সক্রিয় করে। যখন মাস্ট সেল এবং বেসোফিল সেল সক্রিয় হয়, তখন কি হয়? হিস্টামিন ক্ষরণ হয়, এগুলো থেকে এরা হিস্টামিন ক্ষরণ করে, সেরোটোনিন ক্ষরণ করে। এবার হিস্টামিন সেরোটোনিন এগুলো ক্ষরণ হলে কি হয়? ইনফ্ল্যামেটরি রিয়াকশন হয়। ইনফ্ল্যামেটরি রিয়াকশন আশা করি আর নতুন করে বোঝাতে হবে না, আগের ক্লাসে বুঝিয়েছি। তাহলে এই ইনফ্ল্যামেটরি রিয়াকশনের মাধ্যমে তারা শরীরে ইনেট ইমিউনিটি গঠন করে। এই গেল মোটামুটি কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে আমরা কি পড়লাম আজকে? আমরা পড়লাম যে কমপ্লিমেন্ট সিস্টেম কাকে বলা হয়, তাই তো। তারপরে পড়লাম যে কমপ্লিমেন্ট সিস্টেমে 11খানা প্রোটিন থাকে,
বি বি থেকে বি থাকে, তারপরে C1 থেকে C9 পর্যন্ত ডি, এগুলো থাকে। এরা কি করে, কতগুলো রাস্তা আছে, পদ্ধতি আছে, ক্লাসিক্যাল পদ্ধতি, অল্টারনেট পদ্ধতি, লেকটিন ম্যানোজ পদ্ধতি, এইগুলোর মাধ্যমে এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। কমপ্লিমেন্টক সিস্টেম যখন সক্রিয় হয় তখন কি হয়, ফাইনালি একটা উৎসেচক তৈরি হয়, যে উৎসেচকটা কিনা ওই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করে। সেই উৎসেচকটা কি, C5b C5b678 9, এই উৎসেচকটা তৈরি হয় যেটা রোগ জীবাণুকে ধ্বংস করে। বুঝতে পেরেছো? এবার ঘটনা হচ্ছে, আমরা দেখলাম যে প্রত্যেকটা পদ্ধতির কিন্তু আলাদা আলাদা একটা সক্রিয়করণের জন্য আলাদা আলাদা ব্যাপার আছে। যেমন C4 আমরা দেখেছি যে ক্লাসিক্যাল পাথওয়েতে সেটা থেকে অ্যান্টিবডি অ্যান্টিজেন একটা কমপ্লেক্স গঠন হতে হবে। অল্টারনেটিভ পাথওয়েতে দেখেছি ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন ক্ষরণ হতে হবে। তারপরে হচ্ছে লেকটিন ম্যানোজ পাথওয়েতে দেখেছি যে লেকটিন MBL যেটা, তাই তো, MBL ম্যানোজ বাইন্ডিং লেকটিন যে প্রোটিনটা ছিল, ম্যানোজ বাইন্ডিং লেকটিন প্রোটিন থাকলেই তবেই কি হবে, এই পথটা সক্রিয় হবে। কিন্তু প্রত্যেকটা পথেই, তিনটে পথেই আমরা দেখেছি একটা জায়গাতে গিয়ে মিলে গেছে। সেটা কোথায়, যে তারা একটা প্রোডাক্ট তৈরি করেছে, সেটা হচ্ছে C3 কনভার্টেজ। তোমরা পড়বে তাহলে বুঝতে পারবে। C3 কনভার্টেজ তারা তৈরি করেছে, ভিডিওটা ভালো করে দেখবে, আমি যেখানে বলেছি যে C3 একটা জায়গাতে গিয়ে তারা কিন্তু কমন হয়ে গেছে। তারা কি তৈরি করেছে, C3 কনভার্টেজ তৈরি করেছে। C3 কনভার্টেজ তৈরি করার পর তারা C3 কে কনভার্ট করে সেখান থেকে আস্তে আস্তে মেন যে উৎসেচক, সেই উৎসেচক অর্থাৎ C5b789 এটা তারা তৈরি করেছে। দেন রোগ জীবাণুকে ধ্বংস করেছে। কিভাবে করেছে রোগ জীবাণুকে ধ্বংস, সেটা আমরা দেখলাম। অপশনাইজেশন পদ্ধতিতে করেছে, সাইটোলাইসিস পদ্ধতিতে, কেমোট্যাক্সিস, অ্যাক্টিভেশন অফ মাস্ট সেল, এই পদ্ধতিগুলোতে তারা করেছে। এবার আমার ঘটনা হলো, আমি যে এত ডিটেলসে পড়ালাম, আমার প্রশ্ন আর কি, ঘটনা না, যে আমি যে এত ডিটেলসে পড়ালাম পুরোটাই কি একটা এইচএস স্টুডেন্টকে পড়তে হবে? আমি বলবো যদি তুমি পারো পড়ে নেবে। এবার কারো যদি টার্গেট থাকে যে আমি নিট দেব, নিট পড়বো, তাহলে কিন্তু তাকে পুরোটাই পড়তে হবে। ঠিক আছে? এবার নর্মালি যদি ভাবো এইচএস দেব, তাদেরকে এই কমপ্লিমেন্ট সিস্টেমে যে অ্যাক্টিভেশন যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি খুব কষ্ট হয় ছেড়ে দিতে পারো তারা। কিন্তু কি পড়তে হবে, যে কমপ্লিমেন্ট সিস্টেম কতগুলো পদ্ধতিতে সক্রিয়করণ হয়, পদ্ধতির তিনটে পথের নাম পড়তে হবে, আর কিভাবে কমপ্লিমেন্ট কাজ করে, কমপ্লিমেন্টের কার্য পদ্ধতি যেটাকে আমরা একটু আগে বললাম, একটা হচ্ছে অপশনাইজেশন, একটা হচ্ছে কেমোট্যাক্সিস, একটা হচ্ছে সেল লাইসিস বা সাইটোলাইসিস, আর হচ্ছে অ্যাক্টিভেশন অফ মাস্ট সেল। এইগুলো কিন্তু পড়তে হবে। বুঝতে পেরেছো? এগুলো পরীক্ষায় আসে যে কিভাবে কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করে বা অপশনাইজেশন পদ্ধতিতে কিভাবে কাজ করে, এইগুলো। এবার যারা নিটের জন্য খাটছো তাদেরকে বলা হয় যে এটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, C5b789 যে কমপ্লিমেন্ট সিস্টেমের যে ফাইনাল উৎসেচক বা ফাইনাল প্রোডাক্টটা কি। তখন তোমাকে এরকম কোনো অপশন দিতে পারে, বা এরকম অপশন দিতে পারে যে C3 কনভার্টেজ কি কাজ করে, এরকম একটা দিতে পারে যে C3 কনভার্টেজ C3 কে ধ্বংস করে, C2 কে ধ্বংস করে, এইসব মানে বিশ্লিষ্ট করে, সব দিতে পারে। বা এরকম বলতে পারে যে অপশনাইজেশন পদ্ধতিতে কোন প্রোটিন ফ্যাক্টরটি কাজ করে, C3b, এখানে যেমন C3b আছে, C3b, C3a, C3-5, C3, এরকম তোমাকে নাম দিতে পারে। বা C4b, C5b, C6b কোনটা, এরকম তোমাকে অপশন দিতে পারে। সেগুলো তোমরা এভাবে পড়বে, কেমন, যারা নিটের জন্য পড়ছো। এরকম বিভিন্ন কোশ্চেন আসতে পারে। বা হিস্টামিন কোথা থেকে ক্ষরণ হয়, বেসোফিল থেকে, মাস্ট সেল থেকে, দুটো থেকে ক্ষরণ হয়। তারপরে হয়তো বললো মাস্ট সেল থেকে, নিউট্রোফিল থেকে, মনোসাইট থেকে, কোথা থেকে, তখন তুমি বলতে পারবে মাস্ট সেল বা বেসোফিল, যেটা অপশন থাকবে সেখান থেকে বলবে। এইভাবে এবার হিস্টামিন ইনফ্ল্যামেটরি রিয়াকশনকে সক্রিয় করে যে কমপ্লিমেন্টটি, সেটার নাম কি, সেটার নাম C3A যদি থাকে তাহলে C3 হবে, C4A অপশন থাকলে C4A হবে, C4-5 থাকলে, কারণ এই তিনটাই করতে পারে। বুঝতে পেরেছো? এই তিনটাই করতে পারে, তিনটে যে কোনো একটা যদি থাকে সেই অপশনটা আমাদের সঠিক হবে। এইভাবে এখান থেকে অনেক রকমের শর্ট কোশ্চেন আসতে পারে। সো বি কেয়ারফুল এবং তোমরা ভালো করে পড়ো। অ্যান্ড থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস অ্যান্ড ওয়াচিং দিস ভিডিও। ওকে, কোনো সমস্যা হলে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন আছে, সেখানে বলবে। থ্যাংক ইউ এগেন।